আসসালামু আলাইকুম। আমি ফরহাদুদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট, অ্যাপেলাইট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকের এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আলোচনা করব সিভিল বা দেওয়ানি মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। এর ধারাবাহিক যে পর্ব, তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অর্থাৎ পার্ট 3-তে আজকে আমরা আলোচনা করব প্রিএমশন বা অগ্রগ্রয় সংক্রান্ত মোকদ্দমা নিয়ে। আসলে প্রিএমশন মোকদ্দমার কখন উদ্ভব হয় এবং কী ধরনের আর্জি লিখতে হয় বা এই সংক্রান্ত উচ্চ আদালতের জাজমেন্ট বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করা যাক। প্রিএমশন মোকদ্দমার আর্জি লেখার পূর্বে আমাদের যে সমস্ত বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে যে 3 ধরনের প্রিএমশন মামলা আমাদের দেশে দায়ের করা হয়ে থাকে। তন্মধ্যে কোন আইনে মামলা দায়ের করলে আসলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে তা বিচার বিশ্লেষণ করে অবশ্যই আমাদেরকে আর্জি লিখতে হবে বা প্লেইন্ট লিখতে হবে। প্রিয় দর্শক, যে আইনে মামলাটি দায়ের হবে সে আইন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা আমাদের অবশ্যই জানতে হবে। এই সংক্রান্ত উচ্চ আদালতের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদেরকে আগেই লিগ্যাল রিসার্চ করে সেগুলোকে একটা রিসার্চ বান্ডেল তৈরি করে নিতে হবে, যাতে শুনানির সময় আমাদের কাজে লাগে। সিভিল কোর্টে যত মোকদ্দমাই হয় বেশিরভাগই প্রিএমশনই একমাত্র মোকদ্দমা যেটা ঠিকঠাক মতো দায়ের করতে পারলে ডিক্রি হবেই, এটা একটা মোটামুটি নিশ্চয়তা পাওয়া যায়। এরূপ মোকদ্দমার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আদালতে যে আদালতের যে স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার সেটা নেই, এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে এই ধরনের মামলা মিস মামলা হিসাবে নথিভুক্ত হয় এবং অপর মামলা হিসাবে নয়, এটা কিন্তু আদার কেস মামলা হিসাবে নয়, মিস মামলা হিসাবে হয়। এটা আমাদের একটু জেনে রাখা উচিত। যে আইনে আসলে প্রিএমশন কেস করতে হয় বা অগ্রক্রয় মামলা দায়ের করতে হয় সেটা হচ্ছে যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে 2006 সালে, এর 96 ধারা মতে আমাদেরকে এই মামলা করতে হয়। নন এগ্রিকালচারাল টেনান্সি অ্যাক্টের 24 ধারা মতো করা যায়। আবার মুসলিম আইনের বিধান মতো হক সুফা এইভাবেও কিন্তু সেটা করা যেতে পারে। তো আমরা সচরাচর স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006-এর যে বিধান আছে সেই বিধানে আমরা একটু আলোচনা করতে পারি। প্রিয় দর্শক, যে 96-এ কি আছে, অগ্রক্রয়ের অধিকার সম্পর্কে বলা আছে সেকশন 96-এর সাবসেকশন 1-এ যদি কোনো প্রজার ক্ষেতের অংশ বা হিস্সা এমন কোনো ব্যক্তির নিকট বিকৃত হয় যিনি ওই ক্ষেতের সহশরিক প্রজা নন, তাহলে ওই ক্ষেতের এক বা অধিক সহশরিক প্রজা 89 ধারার অধীনে প্রদত্ত যে নোটিশ আছে, নোটিশ জারির 2 মাসের মধ্যে অথবা 89 ধারার অধীনে কোনো নোটিশ না দেওয়া হইলে বিক্রয়ের খবর জানার তারিখের 2 মাসের মধ্যেই কিন্তু উক্ত অংশ বা হিস্সা তার বা তাদের নিকট বিক্রয় করার জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে, শর্ত থাকে এই যে এই ধারার অধীনে কোনো কেস যদি দায়ের করা যাবে না, কোনো কেস দায়ের করা যাবে না যদি না দরখাস্তকারী উত্তরাধিকার সূত্রে এই যে সংশ্লিষ্ট যে জুত জমিতে একজন সহশরিক বা প্রজা না হন। এবং এখানে খতে আমরা যেটা দেখতে পাই যে 90 ধারার সেকশন 90-র অধীনে জুত জমি বা ক্ষেত বা হিস্সা তার নিকট বিক্রয় করা যায় তিনি এমন ব্যক্তি না হন। আরও শর্ত আছে যে রেজিস্টার্ড যে সেল ডিড হবার 3 বছর পার হবার পর এই ধারার অধীনে কোনো দরখাস্ত দায়ের করা যাবে না। এখানে একটা লিমিটেশন কিন্তু রয়ে গিয়েছে। তো এখানে উপধারা 2-এর 1 উপধারার অধীনে দরখাস্তে কিন্তু জুত জমি বা যে ক্ষেতের সকল উত্তরাধিকার সূত্রে সহশরিকগণকে এবং ক্রেতাকে কিন্তু পক্ষ করতে হবে, এটা বাধ্যতামূলক। আর দরখাস্তকারী উপধারা 3-এ কিন্তু এটা সুস্পষ্ট আছে আইনের, দরখাস্তকারী বা দরখাস্তকারীগণ যারা থাকবেন তাদের কেস দায়েরকালে আদালতে কতিপয় কিছু পরিমাণ অর্থ জমা না দিলে কেস কিন্তু অবশ্যই খারিজ হবে, কিছু টাকা জমা দিতে হবে। এই বিক্রয় দলিল বা 89 ধারার নোটিশে যে জমিটা সংশ্লিষ্ট জুত জমি বা ওদের যে অংশ বা হিস্সার যে মূল্য লিখিত আছে দলিলে তা কিন্তু ক্লজ কতে উল্লেখিত পরিমাণ অর্থের উপর শতকরা 25 হারে ক্ষতিপূরণ এবং বিক্রয় দলিল যেটা সম্পাদনের তারিখ হইতে প্রিএমশন কেস দায়ের করার যে তারিখ আছে সেই পর্যন্ত সময়ের জন্য বার্ষিক শতকরা 8 টাকা হারে সরল সুদে ক্লজে উল্লেখিত অর্থের উপর যত টাকা হয় তত টাকা দিতে হবে। যেটা বলছিলাম যে উপধারা 4-এ যে টাকা
জমা সহযোগ দরখাস্ত পেয়ে আদালত ক্রেতাকে এবং উপধারা 2 এর অধীনস্থ ব্যক্তি যারা কেসে পক্ষ হয়েছেন তাদেরকে কিন্তু আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হতে নোটিশ দিবেন এবং যে জুত জমি বা তার যে অংশ বা হিস্সা ক্রয় করার তারিখ হতে খাজনা দেবার জন্য কত টাকা ব্যয় করেছেন এবং জুট ঝামেলা দূর করতে কত খরচ করেছেন বা তা উন্নয়নের জন্য কত খরচ করেছেন তা জানাতে ক্রেতাকে নির্দেশ দেবেন। উপধারা 5-এ আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক, আদালত সকল পক্ষকে শুনবে। শুনানি অন্তে উপধারা 4-এর উল্লেখিত যে ক্রেতা আছে, ক্রেতা কর্তৃক যে খাজনা প্রদান এবং খরচ সম্পর্কে তদন্ত করবেন। তদন্ত করে প্রয়োজনে দরখাস্তকারী বা দরখাস্তকারীগণকে আদালত কর্তৃক ধার্যকৃত যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আরও অর্থ জমা দিতে নির্দেশ দিবেন। উপধারা 6-এর 1 উপধারায় কিন্তু উপধারা অধীনে প্রিএমশন মিস কেস দায়ের হবার পর যে বকরি যে শরিক প্রজাগণ থাকবেন 1 উপধারায় বর্ণিত সময়ের মধ্যে অথবা 4 উপধারার নোটিশ জারির 2 মাসের মধ্যেই প্রিয় দর্শক যা কম সময় হয় তার তথা পূর্বে হয় সেটাই প্রিএমশন মিস কেসে যোগ দেওয়ার জন্য আবেদন করতে হবে এবং যে শরিক প্রজা 1 উপধারা বা এই উপধারার অধীনে আবেদন করবেন না, এই ধারার অধীনে তার জমি কেনার কোনো অধিকারী আর থাকবে না। উপধারা 7-এর 6 উপধারা 7-এ বলা হয়েছে যে 6 উপধারার আবেদন করার সময়সীমা পার হবার পর আদালত এই ধারার বিধান মতে নির্ধারণ করবেন যে 6 উপধারায় দায়েরকৃত কোন আবেদনটি আসলে মঞ্জুর করা হবে। 8 উপধারায় বলা হয়েছে প্রিয় দর্শক যে আদালতের নিকট যদি এটা প্রতীয়মান হয় যে 7 উপধারার অধীনে কোনো দরখাস্ত মঞ্জুর করতে হলে একাধিক আবেদনকারীর আবেদন মঞ্জুর করতে হবে, তাইলে কিন্তু প্রত্যেক আবেদনকারীকে কত টাকা জমা দিতে হবে তা আদালত নির্ধারিত করে দিবেন। টাকার পরিমাণকে ভাগাভাগি করার পর মূল কেসে যারা 6 উপধারার অধীনে আবেদন দাখিল করেছেন তাকে বা তাদেরকে আদালতের বিবেচনায় যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তার বা তাদের পদেও যে টাকা আছে আদালতে জমা দিতে নির্দেশ দিবেন। উক্ত সময়ের মধ্যেও টাকা জমা না হলে আবেদনকারীর আবেদন খারিজ হবে। এটা একেবারে সুস্পষ্ট বিধান। উপধারা 9-এ আমরা যেটা দেখি প্রিয় দর্শক যে 8 উপধারার অধীনে যেই টাকা জমা দিতে হয় সেই টাকা জমা দেওয়ার সময় পার হওয়ার পর আদালত যার এই আইন মতে এবং এই আইন মানার ফলে ক্রয় করার অধিকারী হয়েছেন তাদের আবেদন মঞ্জুর করে একটা আদেশ দিবেন। খতে আমরা দেখতে পাই যে উপধারা 8 উপধারার অধীনে যখন একাধিক আবেদনকারী বরাবরে প্রিএমশন মঞ্জুর করবেন তখন জুত জমি বা ক্ষেত বা হিস্সা এমনভাবে তাদের মধ্যে বন্টন করবেন যেন তার বন্টনটা ন্যায্য হয়। আরও আমরা দেখতে পাই যে 3 এবং 5 উপধারায় যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা হতে যদি কেউ কোনো টাকা ফেরত পাবার হকদার হয় তাহলে তাকে সেই টাকা ফেরত দেবার আদেশ কিন্তু আদালত দিবেন। 3 এবং 5 উপধারায় আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক যে জমা দেওয়া টাকা হতে ক্রেতাকে তার পাওনা টাকা পরিশোধ করতে আদেশ দিবেন। প্রিএমশন মিস কেসে ক্রেতাকে যাদের বা যার প্রিএমশন আবেদন মঞ্জুর হয়েছে তাদের বা তার বরাবরে 60 দিনের মধ্যে কিন্তু বিক্রয় দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করে দেওয়ার জন্য একটা নির্দেশ দিবেন। এবং দর্শক যেটা বলছিলাম যে এই ধরনের রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রকার কর বা ডিউটি বা ফিস দিতে হয় না আর কি, যে কথাটা বলছিলাম। উপধারা 10-এ যেটা বলা আছে যে ব্যক্তি বা ব্যক্তিগণের দরখাস্ত প্রিএমশন মিস কেস বা আবেদনগুলির মঞ্জুর হয়েছে আদালত ক্রেতাকে 9 উপধারার ক্লজের অধীনে তার বা তাদের বরাবরে সাফকাবলা দলিল বা সাফকাবলা দলিল সমূহ সম্পাদন এবং রেজিস্ট্রি করে দেওয়ার নিমিত্তে নির্দেশ দেবার 60 দিনের মধ্যে ক্রেতা তা করতে ব্যর্থ হলে আদালত এর পরবর্তী 60 দিনের মধ্যে যার বা যাদের প্রিএমশন প্রার্থনা মঞ্জুর হয়েছে তার বা তাদের বরাবরে সাফকাবলা দলিল বা সাফকাবলা দলিল সমূহ সম্পাদন রেজিস্ট্রেশন করে দিবেন। উপধারা 11-তে প্রিয় দর্শক যে জিনিসটা আছে আইনে সেকশনের যে বিক্রয়ের ফলে জমিতে ক্রেতার যে সত্ত্ব
বা তার যে টাইটেল বা অধিকার জন্মেছিল তা 9 উপধারার প্রদত্ত যে আদেশ, এই আদেশ সাপেক্ষে 9 উপধারার ক্লজ বা 10 উপধারার অধীনে দলিল বা দলিলগুলো রেজিস্ট্রি হবার তারিখ হইতে জমি ক্রয়ের পর হইতে সৃষ্ট সকল দায় হইতে মুক্তভাবে 9 উপধারার বিজয়ী শরিক প্রজা বা শরিক যে প্রজাদের উপর বর্তাবে। 12 উপধারায় তাদেরকে তার বা তাদের বরাবরে বর্তানো জমিতে দখলে বসিয়ে দিতে পারেন, সেটা আদালত চাইলে পারে। 13 উপধারার বলা হয়েছে যে 9 উপধারার খ ক্লজের অধীনে প্রদত্ত কোনো বন্টন আদেশ জুট জমির তথা যে জমির বন্টন বলে গণ্য হবে না। 14 উপধারায় আমরা দেখি প্রিয় দর্শক, যে জমি নিয়ে প্রিএমশন মিসকেস দায়ের করা হয়েছে, ওই জমি নিয়ে যে জমি দল উদ্ধারের মোকদ্দমা দায়ের করলে মোকদ্দমাটিকে যে আদালতে দায়ের করতে হইতো, প্রিএমশন মিস কেসটিকেও কিন্তু সেই আদালতেই দায়ের করতে হবে। প্রিয় দর্শক, এই সেকশনটির আলোচনা অনেক বিশদ। তো উপধারা 15তে আমরা দেখি যে আদালতের যে আদেশের বিরুদ্ধে সাধারণ দেওয়ানি আপিল আদালতে দায়ের করা যায়। 16 উপধারায় আমরা দেখতে পাই এই ধারার কোনো কিছুই কিন্তু বাস্তবভূমি জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে বলা হয়েছে। 17 উপধারায় প্রিয় দর্শক আমরা জানি যে এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মুসলিম আইন কর্তৃক প্রদত্ত যে প্রিএমশনের অধিকার আছে সেটা থেকেও বঞ্চিত করবে না, এটা একটা ক্লজ দেওয়া আছে। 18 উপধারায় প্রিয় দর্শক আমরা জানি যে রাষ্ট্রীয় যে অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব যে অ্যামেন্ডমেন্ট আইন আছে 2006 সালে হয়েছে, সেটা কার্যকরী হবার পূর্বে যে সকল জুট জমি বিক্রয় হয়েছে কিংবা যে সকল প্রিএমশন মিস কেস দায়ের হয়েছে সে সকল জুট জমি ও কেসের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই কার্যকর হবে না, এটা কিন্তু বলা আছে। এখন প্রশ্ন আসতে পারে প্রিয় দর্শক যে এই ধরনের মামলার ক্ষেত্রে তামাদির মেয়াদ কতটুকু হবে। আসলে 96 ধারায় এই যে মামলা করার ক্ষেত্রে জমি বিক্রয়ের খবর জানবার 2 মাসের মধ্যেই এই মামলা দায়ের করতে হবে। এই ক্ষেত্রে বিক্রয় বলতে দলিল বালাম বইয়ে উঠা পর্যন্ত বোঝানো হয়েছে, শুধুমাত্র রেজিস্ট্রি হইলেই হবে না, বালাম বইয়ে উঠতে হবে। দলিল রেজিস্ট্রি নিমিত্তে যেদিন সাব রেজিস্ট্রারের নিকট দাখিল করা হয় বালাম বইতে উঠতে তৎপর মানে তার পরবর্তী যে কয়েক মাস বা বছরও লেগে যেতে পারে, বালাম বইতে উঠার 2 মাসের মধ্যে এই মামলা দায়ের করতে হবে। 2 মাস বলতে 60 দিন, এক্ষেত্রে 61 দিন হলেও কিন্তু মামলা চলবে না প্রিয় দর্শক। আশা করি বুঝতে পেরেছেন। 24 ধারায় অগ্রক্রয়ের মামলা করার ক্ষেত্রে নন যে এগ্রিকালচারাল টেনান্সি অ্যাক্টের 23 ধারা মতে নোটিশ দেওয়ার 4 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে, অথবা যেই দিন জানতে পারলেন সেদিন থেকে 4 মাসের মধ্যে। দর্শক, যেটা বলছিলাম যে মুসলিম আইনের যে প্রিএমশন মামলা করতে হলে 1 বছরের মধ্যে করলেই হবে, তামাদি আইনের 10 ধারা মোতাবেক এক বছরের মধ্যে করলেই চলবে। এখন প্রশ্ন আসতে পারে যে প্রিএমশন মামলা করতে গিয়ে কোর্ট ফি কত লাগবে। আসলে অগ্রক্রয় সম্পর্কে কোর্ট ফি আইনের ধারা যে 7 আছে 7-এর উপধারা 6-এ কিন্তু উল্লেখ করা হয়েছে। ইসলামী আইনে অগ্রক্রয়ের মোকদ্দমা করলে দলিলের মূল্যের উপর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়, আরজিতে যা যা থাকবে, এটা আগেও বলেছি, তারপরও একটু আলোচনা করে নিচ্ছি প্রিয় দর্শক। জমির যে মূল মালিক আছে, মালিক কে ছিলেন, তার জমির মালিকানার ধারাবাহিক বর্ণনা থাকতে হবে, জমির প্রকৃতি থাকতে হবে, নেচার বা জমির প্রকৃতি যেটা আমরা বুঝি, যিনি জমিটি ক্রয় করেছেন তার পরিচয়ের বর্ণনা দিতে হবে, দলিল রেজিস্ট্রির তারিখ থাকতে হবে, ভলিউমে লিপিবদ্ধের তারিখ থাকতে হবে, প্রার্থী হিসাবে যে মামলা করবে তার অগ্রক্রয়ের হকদার কিভাবে হইল তার বর্ণনা থাকতে হবে, যিনি মামলা করবেন যেভাবে বিক্রয়ের কথা জানতে পেরেছেন তার বর্ণনা দিতে হবে, যে কিভাবে তিনি জানলেন যে এটা বিক্রি হয়েছে, ক্ষতিপূরণ এবং সুদসহ যে মূল্য আছে সেই মূল্য চালান মূল্যে জমা দেওয়ার একটা বর্ণনা থাকতে হবে, যে আমি এইভাবে এত ক্ষতিপূরণ বা সুদসহ মূল্য চালান মূল্যে জমা দিলাম, এটা বর্ণনা আর্জিতে থাকতে হবে। তা আমাদের মধ্যেই কিন্তু মামলা দায়ের করা হয়েছে এই ব্যাপারে বর্ণনা থাকতে হবে, স্টেটমেন্ট থাকতে হবে। মুসলিম আইনে হক সফার মামলায় কিন্তু তলবেই মুয়াসিবাত ও তলবেই ইশাদ কিভাবে পালন করা হয়েছে তার বর্ণনা
থাকতে হবে। এছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে প্যারাসমূহ আছে তা তো অবশ্যই এই আর্জিতে ইনক্লুড করতে হবে। এখন প্রিয় দর্শক, প্রশ্ন আসতে পারে যে এক্ষেত্রে এটার এগেনস্টে আপিল কোথায় করা যায় বা কিভাবে করতে হয়, এ সংক্রান্ত বিধান কি। জেলা জজ আদালতে আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের 152 ধারা তথা রায়, ডিক্রি বা আদেশের 30 দিনের মধ্যেই এবং হাইকোর্ট বিভাগে আপিল দায়েরের ক্ষেত্রে 156 ধারা অনুসারে অর্থাৎ 90 দিনের মধ্যেই করতে হবে। রিভিশনের ক্ষেত্রে প্রিয় দর্শক, রিভিশনের জন্য সুনির্দিষ্ট কোনো তামাদি মেয়াদ নেই আমরা জানি, তবে আপিল দায়েরের ক্ষেত্রে যে সময়সীমা তা অনুসরণ করা যেতে পারে। তবে জেলা জজ আদালতে 30 দিনের মধ্যে এবং হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হবে। এটি হচ্ছে মোটামুটি আইনের বিধান। তো অগ্রগয় বা প্রিএমশন সম্পর্কে আজকে যেই আলোচনা করলাম, আলোচনাটি হয়তো একটু দীর্ঘ হয়ে গিয়েছে। সঙ্গত কারণে দীর্ঘ করতে হয়েছে, কারণ ডিটেইল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করা জরুরি বলে মনে করেছি। তাই বিষয়টা নিয়ে আলোচনা একটু দীর্ঘ হয়ে গেল। আশা করি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেনি। তো পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করি।